চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নিলয় আহমেদের কাছে। আবারও ফিরে এলাম। নিলয় আহমেদ ঠিকঠাক বললাম তো নাকি ময়না বললে আরো ভালো হতো? কারণ সবাই তো আপনাকে এখন ময়না নামেই বেশি চিনছে নিশ্চয়ই। হ্যাঁ, ময়না গানের শিল্পী নিলয় বা নিলয় ডি রকস্টার, যেহেতু আমি ডি রকস্টারে ছিলাম, হ্যাঁ এই নামেই বেশি এখন চিনছে। আর ময়না গানটি তো আল্লাহর রহমতে ভালোই এখন রেসপন্স পাচ্ছি আমরা। আর স্পেশালি দর্শকদের এবং শ্রোতাদের ধন্যবাদ দিতে চাই, তারা ছাড়া আসলে এটা পসিবল ছিল না। মানে তাদের যে রেসপন্স, এটা মানে ব্যাপক রেসপন্স। ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, স্পেশালি টিকটকে লক্ষ লক্ষ ভিডিও হচ্ছে সাউন্ডে। আমার নিজের সাউন্ডে লক্ষের অধিক ভিডিও হয়েছে। মানে আমি অনেক অনেক কৃতজ্ঞ দর্শকদের কাছে এবং শ্রোতাদের কাছে। ইউটিউবের সবকিছুকে পেছনে ফেলে, ভীষণ জনপ্রিয় সব গানগুলোকে পেছনে ফেলে যখন ময়না ট্রেন্ডিং এ নাম্বার 1-এ চলে আসে, সেটা নিঃসন্দেহে আমাদের সবার জন্য ভীষণ ভালো লাগার একটা ব্যাপার এবং অবশ্যই অপ্রত্যাশিত। আপনার জন্য নিশ্চয়ই তাই। যখন গানটির পেছনে কাজ চলছিল নিশ্চয়ই এত জনপ্রিয়তা পাবে ভাবেননি। আমার কাছে ডিরেক্টর অংশু ভাইয়ের ফোন আসেন। অংশু ভাই বলেন যে একটা বড় একটা প্রজেক্ট হচ্ছে, তুমি একটু আসিফ ইকবাল ভাইকে একটা নক দাও, ফোন দাও। পরে আমি আসিফ স্যারকে ফোন দিই। ফোন দেওয়ার পর আমাকে ব্রিফ করেন উনি যে এই মিউজিকটা করবেন আকাশ সেন, তারপরে লিরিক্স তো অবশ্যই তার, গানচিল মিউজিক থেকে আসবে, তারপর আপনার এখানে অ্যাক্টিং করবেন বুবলি আপু। তো সবকিছু মিলে পুরোটা ওয়াও ফ্যাক্টর ছিল ডেফিনেটলি। আমিও খুব এক্সাইটেড ছিলাম। একদম লুফে নেওয়া হলো সুযোগটা। বিশেষ করে যখন জানলাম যে এটা ডান্স নাম্বার, তারপর আমাকে ডেমোটা পাঠালেন। ডেমো পাঠিয়ে বললেন যে তুমি একটা ডেমো ফিরতি পাঠাও গেয়ে। তারপর আমি পাঠালাম। তারপরে ফাইনালি এটা ফাইনাল রেকর্ডিং এর পর্যন্ত যায়। কোনাল আপু ছিল সহশিল্পী আমার। তো সব মিলে একটা প্যাকেজ আসলে। তারপর আবার শুটিং এ গিয়ে দেখলাম জীবন ভাই, আমি তো জীবন ভাইয়ের ফ্যান। তো জীবন ভাই আমার কণ্ঠে লিপ করলেন, খুবই ভালো লাগছে আর কি। আর ভিডিওটা তো অসাধারণ বানিয়েছেন তানিম রহমান অংশু ভাই। এটা নিয়ে আরো গল্প শুনবো এবং এই গানটাও দর্শকদেরকে আমরা শোনাবো একদম শেষে। তার আগে এবারে অন্য একটা গান আপনার কণ্ঠে শুনতে চাই। কোন গানটি শোনাবেন? আমি এখন যে গানটি করব, গানটি সুর সঙ্গীত করেছিলেন স্যার আয়ুব বাচ্চু। আমি ডি জুস রকস্টার নামে একটা রিয়েলিটি শোতে ছিলাম। ওই রিয়েলিটি শো এর ডাবল ডিস্ক অ্যালবামের গান এটা, এবং গানটি লিখেছেন সাজ্জাদ হোসেন ভাই। বেলা শেষে সন্ধ্যা যখন সূর্যকে জানায় বিদায়, সব পাখি নিড়ে ফিরে যায়। পৃথিবীটা ক্লান্ত ভীষণ, দিনের আলো দৃষ্টি হারায়, মন কাঁদে বিষণ্ণতায়। পেছনের স্মৃতি স্বপ্ন পড়ায়, ঘুম নেই দুটি চোখের পাতায়, হতাশার রাত ঘিরে ধরে আমায়। দিশেহারা কোনো অস্থিরতায়, মন জানে না কিসের আশায়, ছুটে চলি নাম না জানা ঠিকানা। একদম যেই সময়টার কথা আপনি বলছেন বা যেই সময়ের গানটা আপনি করলেন, সেই সময়ে আপনার বিভীষিকা ব্যান্ডের সাথে একটা সময় কেটেছে এবং তারপর একটা রিয়েলিটি শো, তারপরে হ্যাঁ, এবং তারপরে আরো আরো ব্যান্ড হয়েছে, নিজের সোলো হয়েছে। একটা লম্বা সময় ধরে আপনি গানের সাথে আছেন। তো সেই যে শুরুর দিকের সময়টা, তখনকার গল্প যদি একটু আপনার কাছে শুনি, কিভাবে রিয়েলিটি শোতে যাওয়া, তার আগে নিজেদের মতো করে ব্যান্ড, বা তার পরবর্তী সময়টার জার্নিটা। আমার বাবা ফিল্ম ডাইরেক্টর ছিলেন আজিজ আহমেদ বাবুল। তো ওনার মাধ্যমে আমার গানের সাথে মানে বেশি আলিঙ্গনটা, কারণ উনি যখন তার ফিল্মের গান রেকর্ডিংগুলো করে আনতেন, তখন আমরা বাসায় শুনতাম, দেন রেডিওতে শুনতাম। ফিল্মের গান তো বেশি 90s-এ, 80s, লেট 80s-এ, তো তখন বেশি শোনা হতো। তারপরে দেখা যায় যে রেকর্ডিং স্টুডিওতে যেতাম, স্যার এন্ড্রু কিশোর ওখানে রেকর্ডিং করতেন, তারপরে স্যার আহমেদ ইমতিয়াজ বুলবুল, আবু তাহের, ওনারা রেকর্ডিং করতেন, ওনাদের দেখতাম, ইন্সপায়ার্ড হতাম যে প্লেব্যাক করবো একদিন, এটা ইচ্ছা হতো। স্যার এন্ড্রু কিশোরকে গানও শুনেছি, আশীর্বাদও পেয়েছি। প্রথম আশীর্বাদ ওনার কাছ থেকেই পাই, আমার ফ্যামিলির আগে। তো তারপরে দেখা যায় যে আপনার এভাবে শুরু হয়। এভাবে অনেক গান শুনতাম, অনেক ধরনের গান শুনেছি। প্রিন্স মাহমুদ ভাইয়ের মিক্সড অ্যালবামগুলো শুনেছি, তারপরে পরবর্তীতে ব্যান্ডের অ্যালবামগুলো শুনেছি, এলআরবি, মাইলস, যে নগরবহল, ফিলিংস, এগুলো সবগুলো শুনেছি। দেন আর্টসেল ব্ল্যাক, সব ধরনের গান শুনে আর কি বড় হয়। তারপরে বন্ধুরা একসাথে হই,
একসাথে হয়ে জ্যাম ট্যাম করতাম। তারপর আমার খালা, ফুপু, চাচা ওনারাও গান করতেন। তো আমার খালা আমাকে একদিন ভর্তি করে দেন ওস্তাদ আখতার সাদমানের কাছে গান শেখার জন্য। তো ওখানে আর কি 6 মাসের মধ্যে টিকি আর কি উচ্চাঙ্গ সঙ্গীতে, বেশি দিন টিকি নাই। পরে বন্ধু বান্ধবরা ব্যান্ড শুরু করি, ব্যান্ডে ঢুকে যাই। তারপর ব্যান্ড বিভীষিকার জন্ম হয়, বিভীষিকার একটা মিক্সড অ্যালবামে গান যায় মহাকাল নামের, দিন বদল মিক্সড অ্যালবামে, ওটা কোঅর্ডিনেট করেছিলেন দূরে ভাই। তারপরে ব্যান্ড চলছিল, তারপরে রিয়েলিটি শোয়ের একটা ডাক আসে, স্যার আয়ুব বাচ্চু বলেন আওয়াজ পাঠাও, তখন আমি আওয়াজ পাঠাই। ওখান থেকে আমার সোলো ক্যারিয়ারটা শুরু হয়। তারপরে তো চলছে আর কি। ওই যে ছোটবেলায় সিনেমার প্লেব্যাক আর আপনি যেই ঘরানাতে এগিয়ে চলেছেন পরবর্তীতে, অর্থাৎ ব্যান্ড নিয়ে, তো দুটো কিন্তু বেশ আলাদা। তো আপনাকে 90s এর সময়টাতে আসলে কার গান, আয়ুব বাচ্চু বারবারই আপনি বলছেন, নিশ্চয়ই তিনি অনেক বেশি অনুপ্রাণিত করেছেন, বা সেই সাথে আর কারা, আজম খান ছিলেন, জেমস ছিলেন, আমরা আরো হাসান ছিলেন, অনেকে পেয়েছি, তাদের মধ্যে আসলে কারা আপনাকে বেশি ইন্সপায়ার করেছে? সবাই আমাকে ইন্সপায়ার করেছেন, যারা গান করতেন, পারফর্ম করতেন, সবাই। আমি সবার কাছ থেকেই না নেওয়ার চেষ্টা করি। তারপর আমি নিজে যতটুকু খবর হয়েছি এটা দর্শক শ্রোতা ভালো বলতে পারবেন। বন্ধু বান্ধবরা একসাথে হলে ওটা ব্যান্ডই হয়, একটা টিম ওয়ার্ক হয়। যেমন ময়না গানটা একটা টিম ওয়ার্ক, এটাকে আমরা একটা ব্যান্ড বলতে পারি, যে সবাই মিলে আমরা একটা এফোর্ট দিয়ে করেছি কাজটা। আর জিনিসটা হচ্ছে আপনার ব্যান্ডের পরবর্তীতে আমি প্লেব্যাক করি, 2010-এ আমি প্লেব্যাক করি। অদিত রহমান দাদা আমাকে প্লেব্যাক করেন হ্যালো অমিত নামের একটা মুভিতে, কিন্তু সেটা আলোর মুখ দেখেনি আনফরচুনেটলি। কিন্তু গত বছর আমি ফাইনালি প্লেব্যাক করি আফটার সো মেনি ইয়ার্স। এটা ছিল 36-24-36 মুভিতে, হলুদ হলুদ ড্যান্স। এই গানটাই আমি প্লেব্যাক ফাইনালি করি অ্যাপিয়ারেন্সের সাথে। এই যে রক মিউজিকের সাথে মোটামুটি এগিয়ে চলা, সেখান থেকে আপনি খুব কাছ থেকে পেয়েছেন আয়ুব বাচ্চুকে এবং আরো অনেকে, হ্যাঁ, তারা আপনাদেরকে শিখিয়েছে, গ্রুম করেছে বা জাজ করেছে। তার পরবর্তীতে জার্নিটা রিয়েলিটি শো এর পরে, সেটাকে আসলে আপনি নিজে কিভাবে দেখেছেন এবং আপনি গান লেখেন, সুর করেন, সেই বিষয়গুলো কিভাবে আসলো? প্রোডিউসারদের সাথে বেশি কাজ করা হয়। তারপরে তো আমার স্যার আসিফ ইকবালের সাথে একটা কাজ করা হয়েছিল, অগোছালো দূরত্ব, 17 বছর আগে, ময়নার আগে। তার সাথে আমার অগোছালো দূরত্ব নামের একটা রক প্রজেক্টে কাজ করা হয়, সেখানে 4টি গান ছিল। আচ্ছা। তো তারপরে আপনার আরো প্রোডিউসারদের সাথে কাজ করা হয়, অদিতদার সাথে কাজ করা হয়, তারপর প্রীতম হাসানের সাথেও কাজ করা হয়। বাট আমার যেটা মনে হয় যে আমার মিউজিক ভিডিওর যে ট্রানজিশনটা, ওই অডিও ক্যাসেট সিডি থেকে যখন মিউজিক ভিডিওতে আমরা ট্রানজিশন করলাম আনুমানিক 2015 সালের দিকে, 14-15 সালের দিকে, তখন আমার মিউজিক ভিডিও বেশি ছিল না। এ কারণে হয়তো আমার সেই প্রচারণাটা বেশি আমি পাইনি। কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের মানে এখন প্রচারে হেল্প করছেন, কারণ আপনাদের প্রচার ছাড়া আসলে সম্ভব না মানুষের পর্যন্ত পৌঁছানো। প্লেব্যাকের ক্ষেত্রে তো রক গানের সুযোগটা আমাদের দেশের প্রেক্ষাপটে একটু কম, আপনি কি মনে করেন? তাই কি? যদি কাহিনী বা মানে প্রয়োজনে তারা রক, যেমন হ্যালো অমিত যে আমি প্লেব্যাক করেছিলাম, দুইটাই রক গানই ছিল। কিন্তু পরবর্তীতে হলুদ হলুদ ড্যান্সে আমি যেটা প্লেব্যাক করে যেটা আর কি রিলিজ হলো, আর হ্যালো অমিত তো রিলিজ হয়নি, যেটা রিলিজ হলো ওটা আবার একটু ডান্স নাম্বার ছিল, এই আর কি। আর রক, হ্যাঁ, রক মিউজিকটা আসলে প্রয়োজনে ডেফিনেটলি আসে। প্লেব্যাকের ক্ষেত্রে সুযোগ কম, কিন্তু তারপরেও যেহেতু আপনার প্লেব্যাকের ইচ্ছে আছে, সেটার জন্য আপনি নিজেকে কিভাবে আসলে প্রস্তুতি নিচ্ছেন সেই গল্পটা শুনবো আরো একটা গান শোনার পর। আচ্ছা, এখন যে গানটি করছি আমি গত বছর প্লেব্যাক করলাম 36-24-36 মুভিতে, হলুদ হলুদ ড্যান্স গানটি। গানটি সুর ও সঙ্গীত করেছে অ্যাপিয়ারেন্স, সাফি এবং সামি। শুনি। আজ নতুন সকালে সময় মন হারাবার কাছে আসার আর ভালোবাসার আশা নিয়ে বুকে স্বপ্ন জমা হাজার কাছে আসার আর ভালোবাসার হলুদ পাখি সাজিল মনটা কেমনে কারিল বলো কিভাবে অন্যখানে চোখ সরানো যায় প্রাণ করে হায় হায় কি জাদু আমায় করলো পায় না যে উপায় কন্যা রূপের বন্যায় আমায় ভাসাইলো মনটা কাড়িলো হলুদ পাখি সাজিলো লাইট ক্যামেরা ড্যান্স হলুদ হলুদ ফ্রেন্ডস মিস করো না চান্স হলুদ হলুদ ড্যান্স লাইট ক্যামেরা ড্যান্স হলুদ হলুদ ফ্রেন্ডস মিস করো না চান্স হলুদ হলুদ ড্যান্স। আমাদের অনুষ্ঠানের কালার থিমের সাথে আপনার গানটা বেশ ভালো মিলে গেছে, কিন্তু হলুদ হলুদ ড্যান্স একদম। এবং গানটা শুনলেই না একটা সেই ড্যান্স মুডটা চলে আসে, একটা জোশ চলে আসে। তো খুব ভালো লাগছিল শুনতে। এবং এই যে প্লেব্যাক নিয়ে কাজ করছেন, পাশাপাশি সোলো নিয়েও কাজ করছেন, প্লেব্যাকের জন্য আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? প্লেব্যাকের জন্য আসলে যখন গল্প শুনি, তারপরে
সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি যে কীরকম এক্সপ্রেশন দিতে হবে। আর আমি তো রেগুলার জিঙ্গেল করি, তো জিঙ্গেলে খুব একটা ভালো এক্সপ্রেশন দিতে হয়, না হলে জিঙ্গেলটা অ্যাপ্রুভ হয় না। আর জিঙ্গেলে ডেমো গাইতে হয়, ডেমো সেটা আমি যেই হই, আনলেস মানে স্পেসিফিকভাবে কাউকে চায়। সো জিঙ্গেলে আমাকে ওই এক্সপ্রেশনটা দিতে হয়। জিঙ্গেল করে করে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, টু বি অনেস্ট। আমি গত বছর থেকে এখন মধ্যে প্রায় 25-30টা জিঙ্গেলে গান করেছি। সো জিঙ্গেল করছি, রেগুলার গান করছি, সো এক্সপ্রেশনটা বুঝতে হবে প্লেব্যাকের জন্য, এটাই আমি মনে করি। অন্য শিল্পীদের জন্য কি গান লেখা বা সুর করে থাকেন নাকি শুধুমাত্র নিজের জন্যই করা হয়? এখন পর্যন্ত আসলে করা হয়নি, বাট ইচ্ছা আছে যদি কখনো অপরচুনিটি আসে। আবারও একটু ময়না প্রসঙ্গে ফিরতে চাই, যেটা বলছিলাম যে গল্প বাকি রয়ে গেছে। এত বড় একটা প্রজেক্ট, শরাফ আহমেদ জীবন, যাকে আমরা সবাই চিনি, সবার কাছে পরিচিত একজন মুখ, একই সাথে একজন অভিনেতা এবং ডিরেক্টর, সেই সাথে চিত্রনায়িকা বুবলি, প্রথম মিউজিক ভিডিওতে তার অ্যাপিয়ারেন্স। নিঃসন্দেহে একদিকে জুটিটাও যেমন ভিন্ন একটা বিষয়, এবং তাদের দুজনকে মিউজিক ভিডিওতে পাওয়া, একসাথে পাওয়া, এটাও একেবারেই ভাবনার বাইরের একটা কিছু ছিল। সো এই প্ল্যানটা যে যখন হলো বা আপনি যখন গাইছেন, আপনি কিভাবে মাথায় আনলেন বিষয়টাকে যে শরাফ হোসেন জীবন আপনার প্রিয় একজন অভিনেতা, আপনি বলছিলেন, তার প্লেব্যাকে আপনি কণ্ঠ দেবেন, আপনি কিভাবে আসলে বিষয়টিকে নিয়েছিলেন? আসলে টু বি অনেস্ট না, আমি জানতাম না জীবন ভাই যে ভিডিওতে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু বুবলি আপু থাকবেন এটা জানতাম। জীবন ভাইয়ের ব্যাপারটা মনে সারপ্রাইজ ছিল। সো আমি না আমার মতো করে রেকর্ড করছি, টু বি অনেস্ট। আমি যখন ডেমো পাঠাই, আমি আমার মতো করে পাঠাই, কারণ অনেক সময় দেখা যায় যে মিউজিক প্রডিউসাররা গাইড করে, সেক্ষেত্রে আকাশ সেনদা আমাকে পূর্ণ স্বাধীনতা দেন, মানে আমার সাথে কথাই বলেন নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, আর আসিফ ইকবাল স্যার আমাকে ছেড়ে দেন, তুমি তোমার মতো গাও। আমি না নিজের মতো গাইছি, আমার কোনো কিছু মাথায় নিতে হয় নাই। হ্যাঁ, আমি আমার মতো এক্সপ্রেশন দিয়ে আমি আমার মতো করে ডেলিভারি দিচ্ছি জিনিসটা। সো পরে যখন গানের রেকর্ডিংয়ের পরে শুটিং শুরু হয়, শুটিংয়ে আমরা যাই, আমি কোনাল আপু যাই ফটোশ্যুটের জন্য। তো ফটোশ্যুটে গিয়ে জীবন ভাইকে দেখি, জীবন ভাইকে দেখে তো আমি পুরা সারপ্রাইজ, যে ওয়াও জীবন ভাইও আসছে, জোস। মানে জীবন ভাইয়ের তো আমি ফ্যান, কারণ উনি স্ক্রিনে অ্যাপিয়ার করলেন, একটা ডিফারেন্ট ভাইব আসে। অবশ্যই বুবলি আপুও আসে, বাট জীবন ভাইয়ের ব্যাপারটা যখন দেখলাম তখন আমি পুরো সারপ্রাইজ হয়েছি, যেহেতু জানতাম না। আর বুবলি আপুর ব্যাপারটা তো আমি জানতাম, এই আর কি। এত চমৎকার একটা প্রজেক্ট, এরকম আরো অনেক অনেক বড় বড় কাজ আপনার কাছ থেকে আমরা পাবো, সেই প্রত্যাশা থাকবে। ভালো গান, ভালো কথা, ভালো সুর, সবকিছু নিয়ে আপনি দর্শকদের মাঝে এভাবেই আসবেন, বারবার আসবেন, থাকবেন আমাদের মাঝে, সেটাই আমরা চাইবো। অনেক অনেক শুভকামনা থাকবে। আর ময়না গানটা আপনার কণ্ঠে তো শুনতেই হবে, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি আমাদের দর্শকদের। আচ্ছা, তার আগে আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই বাংলাভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যেরকম রেসপন্স করছেন, ইনশাল্লাহ ক্যারি অন করবেন, সাপোর্ট দিবেন আমাদের, ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাব, বাংলাদেশের মিউজিক অনেক দূরে এগিয়ে যাবে। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার 110, বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান মার্কিন পদার্থবিদ আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, জোর করে শান্তি আনা যায় না, সমঝোতার মাধ্যমেই তা পাওয়া যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আগুন লাগাইয়া বুকে কই পালালি, নেভে না আগুন প্রেমেতে জ্বলি, মায়া বিচোখ দিয়ে করলি জাদু, আকাশ মাঝে ঝলকে উঠে প্রেমের বিজলি বিজলি বিজলি। লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না।